সিলেটের কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে এবং সুরমা নদীর 2টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে নদীর পানি বইছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 102 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া আমলশীদ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার, শ্যাওলা পয়েন্টে 13 সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে 24 সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে। এছাড়া সুরমা নদীর পানি নামতে শুরু করলেও কানাইঘাট পয়েন্ট এবং সিলেট পয়েন্টে বিপদসীমার ওপরে রয়েছে পানি। সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি ষোলখর পয়েন্টে 18 সেন্টিমিটার কমেছে। ছাতকে সুরমার পানি 34 সেন্টিমিটার কমে 100 সেন্টিমিটার উপরে বইছে। তবে কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা নদী সহ 16টি নদীর পানি বেড়েই চলেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী সাকিব আহমদ মিঠু এবং সুনামগঞ্জ থেকে শামীম। শুরুতেই যাচ্ছে সিলেটে। মিঠু, সিলেটে নদ নদীর অবস্থা কেমন এবং উপজেলায় কোন কোন উপজেলায় এখনো লোকালয়ে পানি আছে আর শহরের জলাবদ্ধতা আছে কিনা সেটি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি শহর এবং উপজেলা রাখি যে আমি এই মুহূর্তে আছি জৈন্তাপুর উপজেলার দরবস ইউনিয়নের কানজর গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন সুরমা নদীর পানি কিছুটা নামছে, তবে ধীর গতিতে। এই ধীর গতিতে পানি নামার কারণে দেখতেই পাচ্ছেন এই যে কানজর গ্রাম, এই গ্রাম সহ আশপাশে যে 4-5টি আরো কয়েকটি গ্রাম আছে, সেই গ্রামের মানুষগুলো কিন্তু এখনো পানিবন্দী আছেন। আমি যদি বলি যে কয়েকশো গ্রাম এখনো কিন্তু 13টি উপজেলা, সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশন বেশ কয়েকটি ওয়ার্ড এবং 13টি উপজেলার প্রায় 100-এরও বেশি গ্রাম কিন্তু এখন পানির নিচে আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে র্যাবের একটি টিম সিলেট 9-এর র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম একটি এখানে এসেছে খাবার বিতরণের জন্য এবং তাদেরকে যারা অসুস্থ হয়ে পড়েছেন। আপনি জানেন যে ঈদের দিন থেকে আসলে বৃষ্টির পানি এবং বন্যার কারণে যেখানে বন্যা সৃষ্টি হয়েছে বা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে রোগবালাই আসলে হওয়া শুরু হয়েছে। সেখানে মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য র্যাব এখানে এসেছে, চিকিৎসা সেবা দিচ্ছেন এবং এই এলাকার অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে কেউ চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে এসেছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি এইবারের বন্যা দ্বিতীয় দফা যে সিলেটে বন্যা হয়েছে জুন মাসে প্রায় 9 লাখেরও বেশি মানুষ কিন্তু বন্যার পানিতে আক্রান্ত হয়েছে এবং 21,000-এর বেশি মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে আছে এবং জানিয়ে রাখি 700-এর বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেসব এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন যে 13টি উপজেলা আছে সিটি কর্পোরেশন আছে, সেখানে তারা খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা এবং শুধু জেলা প্রশাসন নয়, সেই সাথে পুলিশ, রেড বাহিনী, বিজিবি সব বাহিনী এবং সেনাবাহিনীও কিন্তু এই বন্যায় অনেক মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে আছেন মুমিনুল হক। আপনারা পরিস্থিতি কি দেখছেন একটু যদি বলেন। জি ধন্যবাদ। আপনারা জানেন যে র্যাব অভিযানিক কার্যক্রমের পাশাপাশিও বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম করে থাকে। তো আমাদের এই যে বন্যার ফলে আমাদের র্যাবের পক্ষ থেকেও আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। আমরা বিশ্ব এর পাশাপাশি যে খাবার রয়েছে, শুকনো খাবার প্লাস রান্না করা খাবার, এগুলো দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম রয়েছে এখানে। আমাদের নিজস্ব চিকিৎসকের মাধ্যমে শিশু, বৃদ্ধ এবং যারা অসুস্থ তাদেরকে প্রায়োরিটির মাধ্যমে প্রাথমিক যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধপত্র এগুলো দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা স্থানান্তর করছি যারা এখানে বন্দী হয়ে রয়েছেন নিরাপদ স্থানে প্লাস হচ্ছে আশ্রয় কেন্দ্রে। এবং এর পাশাপাশি আমরা যেটা দেখছি যে বিভিন্ন যে আইন শৃঙ্খলা কেউ যেন অবনতি করতে না পারে সেই জন্য নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি আমাদের সাদা পোশাকে এবং আমাদের হচ্ছে টহল কার্যক্রম রয়েছে। মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট যে উপজেলাগুলোতে আপনারা যাচ্ছেন বা আপনাদের অবজারভেশন কি দেখছেন, মানুষের কষ্ট কেমন? আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে র্যাবের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং একই
একই সঙ্গে উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে, বা অসুস্থদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, প্রয়োজনীয় ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনি খবর রাখতে থাকুন। এরই মধ্যে দর্শক, আমাদের সাথে বন্যা পরিস্থিতির আরও খবর নিয়ে মৌলভীবাজার থেকে সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত যুক্ত হয়েছেন। তার কাছে আমরা ফিরব, তবে তার আগে সুনামগঞ্জের খবরাখবর একটু জেনে আসি। আমাদের সাথে সুনামগঞ্জ থেকে আছেন সহকর্মী শামীম। সুনামগঞ্জে এখন পর্যন্ত কোন কোন এলাকার রাস্তাঘাট এবং বাঁধের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং পানিবন্দী আছেন কত মানুষ এখন? পানিবন্দী 81টি ইউনিয়ন এবং 4টি পৌরসভায়। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের 3 নম্বর ওয়ার্ডের খেজাউরা পাড়ায়। এই পাড়াটি এখনো ডুবে আছে। এটি দেখার হাওরের তীরবর্তী একটি এলাকা। আমরা যদি একটু দেখাতে চাই তাহলে আপনি প্রকৃত বাস্তবতাটা বুঝতে পারবেন। এটা সুনামগঞ্জ পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই পাড়ায় প্রায় হাজারো মানুষ বসবাস করেন। পুরো পাড়াটি এখনো ডুবে আছে। প্রায় 95 ভাগ ঘর বাড়ি এই পাড়া প্লাবিত হয়েছিল। এখনো মানুষজন আশ্রয় কেন্দ্রে আছেন। আমরা 2টি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। এই আশ্রয় কেন্দ্রে আমরা দেখেছি মানুষদের দুর্ভোগ এবং পানি কমতে শুরু করেছে। এটা হচ্ছে স্বস্তির খবর। তারা এখন বাড়িতে আসার চেষ্টা করছেন। আসলে বাড়িতে কোন অবস্থায় আছে, জিনিসপত্র অনেক নষ্ট হয়েছে, গুছানোর জন্য আসছেন, তবে তারা আশ্রয় কেন্দ্রে রয়ে গেছেন। আশ্রয় কেন্দ্রে আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে তারা রান্না করা খাবার পরিবেশন করছেন এবং বিহারের যে চাল এবং নগদ টাকা এসেছে সেগুলো উপজেলা বন্টন করার চেষ্টা করছেন। আর আপনি রাস্তাঘাটের প্রসঙ্গে যে বলেছিলেন, সেই রাস্তাঘাট আমাদের সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় 90 ভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে এবং পৌর শহরের সবগুলো রাস্তায় তলিয়ে গেছিল সুনামগঞ্জ শহর এবং সাতকে। সেই রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে। নদী তীরবর্তী যে রাস্তাঘাটগুলো আছে, কিন্তু হাওরের তীর ঘেঁষে যেগুলো গড়ে উঠেছে সেগুলোতে পানি রয়েছে এবং পানি ধীরে ধীরে নামছে। কারণ হাওর পানিতে টইটম্বুর, এখন পানি দাঁড়ানোর জায়গা নেই, যে কারণে ওই এলাকা থেকে পানি সরছে না। শামীম, আপনি বলছিলেন যে আপনি 2টো আশ্রয় কেন্দ্রে গেছেন, সেখানে দুর্ভোগের চিত্র আপনি দেখেছেন। কি ধরনের দুর্ভোগ আপনার চোখে পড়েছে আশ্রয় কেন্দ্রে? আমরা যেতে দেখেছি নারী, শিশু এবং বৃদ্ধরা, তাদের থাকার পরিবেশ উন্নত নয়। তারা কোনো মতে এখানে সেতে জায়গায় আছেন। 2টি আশ্রয় কেন্দ্র হাসাননগর এবং সুলগর মাদ্রাসায় দেখেছি এই অবস্থা। এবং তারা অনেকে গবাদি পশু সাথে নিয়ে এসেছেন। সেই গবাদি পশুগুলো আসলে রাখার জায়গা পাচ্ছেন না। তাদের আরো সমস্যা হচ্ছে রান্না করার ব্যবস্থা নেই এবং গো খাদ্যের তাদের সমস্যা হচ্ছে। পাশাপাশি যে শিশুরা আছে, শিশুরা অনেকেই যে পানিতে ভিজার কারণে, তাদেরকে তাড়াহুড়া করে নিয়ে আসার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। এই অসুস্থ অনেকের জ্বর, সর্দি, কাশি এবং অনেকের চর্মরোগও দেখা দিয়েছে এই পানিতে কি করার জন্য, তারা অবস্থান করার জন্য। কারণ খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, কত সংখ্যক মানুষ পানিবন্দী আছেন জুড়ি উপজেলায় এবং তারা কি ধরনের দুর্ভোগে আছেন এবং ত্রাণ না পাবার কোনো অভিযোগ পেয়েছেন কিনা সেটি জানাবেন, এবং এইসব ক্ষেত্রে ত্রাণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হলো এখন পর্যন্ত? শাওন, আপনাকে ধন্যবাদ। আসলে মৌলভীবাজার জেলার যে বন্যা পরিস্থিতি সেটি হচ্ছে মৌলভীবাজার জেলার যে নদীগুলো আছে, ইতিমধ্যে ধলাই নদী পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, মনু নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা নদীর পানি এখনও, যেটা শেরপুর পয়েন্টে বেড়ে গেছে, ফলে মানে হাওর এলাকা আছে এবং হাওর এলাকার পানি কিন্তু নামছে না। ফলে নিম্নাঞ্চল সহ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো প্লাবিত আছে। মানুষ এখনও লক্ষাধিক মানুষ জুড়ি উপজেলায় এখনো পানিবন্দী আছে। এবং আমি এই মুহূর্তে আসছি পশ্চিম জুড়ি, হয়তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন যে পানিতে নিমজ্জিত। এবং আমি আপনাকে বলে রাখি যে ইতিমধ্যে জুড়ি উপজেলা 6টি ইউনিয়ন আছে এবং 6টি ইউনিয়নের তাদের মানুষের সাথে আমি কথা বলেছিলাম। তাদের কথা হচ্ছে মূলত এখানে একটা কন্টিনিউ নদী আছে এবং জুড়ি নদী আছে, সেখানে 73 কিলোমিটার মতো জায়গা আছে, বাঁধ নেই। এবং এই বাঁধ না থাকার কারণে মূলত প্রতি বছরই তাদের বন্যা আক্রান্ত হয় এবং হাওর এলাকা আছে এবং পানি বেরোনোর সুযোগ পায় না। অনেক জায়গায় ঘুরেছি পানি, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছি যে জায়গাটি, সেখানে ত্রাণ দিতে এসেছেন এখানে সহকারী কমিশনার ভূমি আছেন এবং উপজেলার চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী আছেন আমার সাথে জুড়ি উপজেলায়। আমি দাদার সাথে একটু যদি কথা বলতে চাই। দাদা, আপনি যেহেতু কয়েকদিন ধরে কষ্ট করছেন, ঘুরছেন, এবং আপনাদের ত্রাণ তৎপরতা কি অবস্থা, এবং আশ্রয়ণ কেন্দ্র এবং যে পানিবন্দী মানুষগুলো আছে তাদের ত্রাণ তৎপরতা আপনার কি উদ্যোগ নিয়েছেন? আমরা ক্রমাগত বৃষ্টি এবং উজানি ঢলের কারণে আমাদের জুলি উপজেলার বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ। ইতিমধ্যে আমরা প্রায় 26টি ত্রাণ কেন্দ্র খুলেছি, সেখানে বিভিন্ন বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে বরাদ্দ পেয়েছি প্রায় 25 টনের মতো, এবং নগদ 50,000 টাকা আমরা বরাদ্দ পেয়েছি। প্রয়োজনের তুলনায় হয়তো সেটা অপ্রতুল, তারপরেও আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে বিপদের সময় তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে মূলত জুড়িতে বন্যা হয় সবসময়, বাঁধ নেই কন্টিনা নদীতে, প্লাস হাওর আছে, হাওর ভরাট হয়ে যাচ্ছে, সব মিলিয়ে জুড়িতে কি মনে করেন কি উদ্যোগ নেওয়া দরকার আপনারা জুড়ি মানুষকে বন্যা থেকে রক্ষা করার জন্য? এই উদ্যোগ নিতে হবে। জুড়ি নদীর যে সমস্ত বেড়িবাঁধ, ইতিমধ্যে 4 থেকে 5টা জুড়ি নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। এই জুড়ি নদীর বেড়িবাঁধগুলো যদি স্থায়ীভাবে উঁচু করে মেরামত করা যায় এবং স্থায়ীকরণ করা যায়, তাহলে জুড়ির মানুষকে অকাল বন্যার কোরাল গ্রাস থেকে আমরা হয়তো মুক্ত করতে পারবো। মিল্লাদ, আপনার মাধ্যমে আমরা জনপ্রতিনিধির বক্তব্য শুনছিলাম, এবং আপনি খবর রাখতে থাকুন। পরবর্তী সংবাদ সংযোগগুলোতে প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে বন্যা পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে সাকিব আহমদ মিঠু, যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে শামস শামীম, এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হয়েছিলেন আহমেদ ফারুক। মিল্লাদ।